আসসালামু আলাইকুম। একটু লাইভে আসলাম হচ্ছে একটা ফলো আপ দেওয়ার জন্য। ফলো আপটা হলো যে এই যে কি বলে কুমিল্লার মঞ্জুর মুন্সি ওনার সম্পর্কে বিকেলে একটি ভিডিও আমি লাইভে আসছিলাম একটা আমার এক বিআইয়ের রেফারেন্স দিয়ে। ওনার একটি বক্তব্য বাড়িঘর জ্বালাই দিব এই বিষয়। হ্যাঁ, এটা আপনার হয়তো অনেকেই ওনার ক্ষুদ্রাংশ বা অল্প একটু কাটপিস বক্তব্য দেখেছেন। হ্যাঁ, ওনার ভাষা যেটি উনি ব্যবহার করেছেন যাকে উদ্দেশ্য করেই বলেন না কেন, জ্বালাই দেওয়া বা বাড়িঘর পোড়াই দেওয়া, সেটা আমি আমার ভাইকেও বলতে পারি না, নিশ্চয়ই এটি বলতে পারি না। কিন্তু বাস্তবতা যেটা, আমরা অনেকে হয়তো ক্ষুদ্রাংশ দেখেছি, ভিডিও কাটপিস দেখেছি অনেকেই। তারপরেও যেহেতু উনি ভাষা খারাপ করেছেন, উনি যেহেতু এটা খারাপ বলতে হচ্ছে জ্বালাই দেওয়া, এটা তো কেউ সমর্থন করেন না। বিএনপি কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে বহিষ্কার করেছে। আমি তখন বিকেলে বলেছিলাম উনি কিন্তু এখানে কি মিন করেছে, এটা পুরো বক্তব্যটা আমি একটু আগে সংগ্রহ করলাম। এখানে কিন্তু উনি যেটা বলেছেন যে ওনার ওই যেইখানে উনি বক্তব্যটা দিচ্ছিলেন, লাইভটি করছিলেন, মানে উনি প্রোগ্রামে বলতেছিলেন, ওইখানকার এক স্থানীয় নেতা আগে ওনার সাথে ছিলেন। সেই নেতা ওনার সাথে পরবর্তী বেইমানি করে এরপরে আওয়ামী লীগের সাথে মিশেছে। এখন তিনি হয়তো নানা রকম টালবাহানা করতেছে বা গোপনে গোপনে অন্য কারো সমর্থন করা বলেন বা অন্য কাউকে সাপোর্ট করা, সেটি গোপনে গোপনে করতেছেন। তা উনি ওনার এক মামার রেফারেন্সও কিন্তু এখানে দিলেন এই ভিডিওর মধ্যে, যে আগে আমার মামাকেও কিন্তু আমি ছাড়ি নাই, এবারও কিন্তু যেই হোক তাকে আমি ছাড়বো না। হ্যাঁ, মানে বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, উনি হয়তো আমরা বললে একরকম বলতাম, উনি কিন্তু পুরাটা দেখলে বুঝবেন যে উনি একেবারে সাধারণ ভোটারদের, জনগণকে জ্বালাই দিবে বিএনপিকে ভোট না দিলে, এটা কিন্তু উনি মিন করেন নাই। উনি 12 বছর আমি মিন করতেছি। ওনার ওইখানে যারা ওনার সাথে এতদিন ছিল, বেইমানি করেছে যারা ওনার সাথে, ওই এলাকার যারা লোকজন, ওনার আত্মীয় স্বজন, ওনার মামা আছে, একজন ভাগিনা আছে, একজন শ্যালক, আরও কে যেন আছে ওইখানে, আমি খোঁজও নিলাম। এবং তাদের উদ্দেশ্য করে কিন্তু উনি বলেছেন। কিন্তু উনি সিনিয়র মানুষদের যে অনেক সময় হয়, উনি হয়তো সেভাবে করে গোছায় বলতে পারেন নাই, ভাষাগুলো কিন্তু ওনার খারাপ হয়েছে। আবার আমাদের সামাজিক মাধ্যম বলেন বা গণমাধ্যম বলেন, অনেকে কাটপিস ভিডিও তো এখন ভাইরাল হয়, একটু হয়। এখন অনেক কিছু আছে যে 3 সেন্টেন্স বা 4টা সেন্টেন্স না শুনলে সেটার অর্থ আমরা অনেক সময় বুঝবো না। এটা অনেক সময় কিন্তু আছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য এখন পর্যন্ত অনেকে রেফারেন্স দেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় 17 তারিখে জুলাই মাসের বাইতুল মোকাররমে গায়েবানা জানাজা পড়ার শেষে উনি বলছিলেন যে এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলনে আমরা সরাসরি যুক্ত নই। এইটুকু কিন্তু শেষ, এটাই কিন্তু মানুষের মাথার মধ্যে গেঁথে আছে। কিন্তু উনি তার আগে কি বললেন, যে গত রাতে বিএনপির নয়াপল্টন অফিসে ডিবি পুলিশ নেতৃত্বে সেখানে হামলা চালিয়ে, অভিযান করে, অস্ত্রগুলি উদ্ধারের নাটক করে শিক্ষার্থীদের এই আন্দোলনকে আবারও রাজনৈতিক আন্দোলনের রং দিতে চাচ্ছে। এবং এই আমরা বারবারই বলতেছি যে এই আন্দোলনটা শিক্ষার্থীদের আন্দোলন, ঠিক আছে? শিক্ষার্থীদের আন্দোলনে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। শিক্ষার্থীদের আন্দোলন আমরা দল হিসেবে আমরা সরাসরি যুক্ত নই। হ্যাঁ, এরপর কিন্তু আবারও বলছেন আমরা তাদেরকে নৈতিকভাবে সমর্থন দিয়েছি এবং সমর্থন দিয়ে যাব। এবং এই আন্দোলনে শিক্ষার্থীরা আমরা নিশ্চিতভাবে করি তাদের যৌক্তিক দাবি। অতীতেও সেই পাকিস্তান আমলেও দেখেছি যে এই আন্দোলন কি বলে শক্তি প্রয়োগ করে দমন করা যায়নি, এখনো যাবে না। মানে আমি মুখস্থ বলে দিলাম পুরাটা আর কি, এরকম। এটা কিন্তু পুরা কথা, কারণ তার আগের দিন নয়াপল্টনে হচ্ছে অভিযান চালাচ্ছিলেন এবং ওই 17 তারিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, তার আগের দিন 16 তারিখে কিন্তু বিএনপির বর্তমান চেয়ারম্যান, তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু লন্ডনে ভার্চুয়াল মানে বক্তব্যে দেশবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে তিনি কিন্তু বক্তব্য দিয়ে তখন কিন্তু শেখ হাসিনার পতন, শুধু কোটা সংস্কার, শেখ হাসিনার পতনের এক দফা সামনে রেখে আন্দোলনে দেশবাসীকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান। এবং তিনি ওই সময় কিন্তু বলেছেন যে দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। এটা কিন্তু 16 জুলাই 2024 তারেক রহমান বলেছেন। কিন্তু আমরা ওই যে পিনাকি ভট্টাচার্য দাদা মির্জা ফখরুল আলমগীরের কাটপিস বক্তব্যটা প্রচার করে দিয়েছেন, ওইটাই হচ্ছে আমাদের কাছে বাইবেল হয়ে গেছে, যে পিনাকি দাদা বলেছেন। মানে এমন হয় অনেক সময়, আমি দেখেছি বিশেষ করে আমাদের জামাত ইসলামের সমর্থক বন্ধুদের, পিনাকিদা যে ওনাদেরকে কোথায় কোথায় ডুবাই দিছে, কোথাও যায় সেই 5 বছর থেকে শুরু করে কত চুক্তিতে, কিন্তু ওনারা কিন্তু সেইটা খেয়াল করে নাই। আমি যেই ডকুমেন্টারিটা করেছি আমার ফেসবুক পেজেও আছে, পুরো 31 মিনিটের একটি, এবং টেলিভিশনে প্রচার হয়েছিল 23 মিনিটের একটি। ওইখানে কিন্তু তারেক রহমানের 9টা বক্তব্য আছে। 2014 সালে তারেক রহমানই কিন্তু প্রথম এই 5% কোটার কথা বলেছিলেন 2014 সালের 15 জুলাই। কিন্তু সেটা কিন্তু আমরা ধরেন ওই যে আমার ডকুমেন্টারিতে আছে, ওই ডকুমেন্টারি ওইখানেও দেখি কমেন্ট করে মানুষ যে ফখরুল ইসলাম আলমগীর যে বললো এই কথা, কিন্তু ওইখানেও কিন্তু ওনার পুরো বক্তব্যটা আছে। তার মানে যে কাটপিস বক্তব্য, এটা আমি নিজে আমার যে পর্যবেক্ষণ বলেন বা আমি যেটুকু এখন পর্যন্ত বুঝেছি, আমাদের হচ্ছে আংশিক তথ্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। এটা খেয়াল রাখবেন। ধরেন আপনারা অনেক সময় দেখবেন অনেকে একটা কথা চাপাই দেয়, বলে তথ্য আর মতামত বা মন্তব্য এটা কিন্তু আলাদা, খেয়াল রাখবেন।
তথ্য এবং মতামত, এই যে আমি যে তারিখ দিয়ে বললাম, দিন তারিখ উল্লেখ করে আমি যখন কোট করলাম যে এই নেতা এইটা বলেছেন অমুক দিন, এটা কিন্তু তথ্য। আর মতামত কোনটা জানেন? মতামত হচ্ছে যে এই যে আমাদের ইয়া মার্কা জিতে যাবে, অমুক মার্কা ঠকে যাবে, এটা হলো কি বলে যে মতামত বা মন্তব্য বা বায়বীয় কথা। এই জন্যে এই যে মঞ্জুর হোসেন মুন্সি, ওনার যে বক্তব্যটি, ওনাকে বিএনপি বহিষ্কার করেছে। দুর্ভাগ্যজনক হলো কি জানেন, বহিষ্কার যে করলো, এখন এইখানে আমি কমেন্ট দেখলাম বিভিন্ন আমাদের পত্রিকা বা বিভিন্ন অনলাইনে ফেসবুকে কমেন্ট হলো এই যে বিএনপির কি স্বীকার করছে তা লোক কি অপরাধী অমুক তমুক। এটা আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল। সেটা হলো আমি ছোটবেলায় কাজিনদের সঙ্গে যখন খেলতে যাইতাম, ফুটবল খেলতে যাইতাম, তা খামাখাই একটু গ্যাঞ্জাম মানে যদি হয়তো কোনো কারণে আমার কাজিনটা এসে আমার মার কাছে অভিযোগ দিত যে মিরাজ আমাদের সাথে গ্যাঞ্জাম করছে এই সেই। তা আমার মা কিছু না আমাকে বকা টকা দিত, হ্যাঁ খামাখাই আমাকে বকতো, তুই এখানে গেছিস কেন, তুই না গেলে তো গ্যাঞ্জাম হইতো না। আমি বল মা আমি তো কিছু করি নাই, আমাকে তো ওরা বকতেছে, ওরা আসছে, হয়তো তুই না গেলে তো গ্যাঞ্জাম হইতো না। এখন আমাদের সমস্যা হয়ে গেছে কোনটা, সরি বলা, দুঃখ প্রকাশ করা, দায় স্বীকার করা, এটা এখন মানে শাস্তি দিলে অভিভাবক হিসেবে যদি শাস্তি দেওয়া হয়, এইবার বলে এই যে তাইলে বিএনপির লোকজন এই অপরাধ, এইটা ঢালাভাবে বলা শুরু করে। এইটা হচ্ছে যে সমস্যা। কারণ কি জানেন, অভিভাবকরা শাস্তি দিচ্ছেন, ব্যবস্থা নিচ্ছেন, এইটা হচ্ছে অভিভাবকত্বের প্রমাণ। বাট অন্যরা, তারেক রহমান একদিন বলেছিলেন যে অন্যদের সাথে আমাদের পার্থক্য এটাই যে আমরা কোনো কিছু অস্বীকার করি না, আমাদের কাছে অভিযোগ আসা মাত্র আমরা সেটা ব্যবস্থা নেই। হ্যাঁ, সব কিছু নিতে পারি না, অনেক কিছু হয়তো আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু যেটি আমরা জানতে পারছি সেটি আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং এই যে 7,000+ এবং এখন নির্বাচনের এই সময় কত বহিষ্কার করতেছে জানেন, এটা হচ্ছে অভিভাবকের প্রমাণ। আপনারা হয়তো চিল্লাচিল্লি করেন, ফেসবুকে দেখেন ঢালাওভাবে যা তা বলে দিচ্ছে অমুক তমুখে। এই যে 24 যে জুলাই গণ অভ্যুত্থানের সময় বিএনপি বা তারেক রহমান বা ছাত্রদলের ভূমিকা নিয়ে উনি একবারও দেখছেন, একবারও বলে? গতকালকে যাত্রাবাড়িতে যখন উনি কথা বললেন, ওইখানে যে যাত্রাবাড়ি কিন্তু এই এলাকার মানুষই কিন্তু সেদিন প্রতিরোধ যুদ্ধ করেছিলেন, কিন্তু একবারও কিন্তু বলে নাই যে ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিব ওইখানে দিনটা 24 ঘন্টা কিন্তু ওই এলাকায় পড়েছিল, তিনি কিন্তু নেতৃত্ব দিয়ে সাধারণ ছাত্র জনতার সাথে আন্দোলন করেছেন। তারেক রহমান কিন্তু 8 দিন 9টা বক্তব্য দিয়েছেন এই জুলাই 24 গণ অভ্যুত্থানের সময়। এটা কিন্তু আমরা অনেকেই সেটা বলি না, স্বীকার করি না। উনি যেহেতু নিজে বলেন না, এই নিজে না বলতে বলতে উনি অন্যরাও এখন চান্স পেয়ে যায়, শুধু জুলাই 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 বইলা বিএনপিকে হেয় প্রতিপন্ন করে নির্বাচনের সময়ও। একার বাস্তবতা আমি একটু বলি, যারা ধরেন এই যে জামাত শিবিরের সমর্থক বন্ধুরা, যারা খামাখা যারা চিন্তা করেন, নেতারা বক্তব্য দিয়ে ঢালাওভাবে বলে, আবার বিএনপির বন্ধুদেরকেও বলি, জামাতের যেই নেতার সাথে আপনাদের দেখা হবে যদি এই যে জুলাই নিয়ে বেশি কথা বলে, আপনারা বলবেন যে জামাতের আমির অথবা ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা জামাতের আরও যারা, ওই সময় তো ওনারা জেলখানায় ছিলেন না, তাই না? বাইরে কিন্তু ছিলেন। কোথায় ছিলেন, কবে একটা স্টেটমেন্ট দিয়েছেন, কবে একটা ভিডিও দিয়েছেন বলেন তো, বলবেন? তারেক রহমান তো জুন মাসের 15 তারিখ, জুলাই মাসের 16, জুলাই মাসের 18, জুলাই মাসের 19, জুলাই মাসের 21, এরপরে আগস্ট মাসের 1 তারিখ, আগস্ট মাসের 4 তারিখ, আগস্ট মাসের 5 তারিখ 2 দফা তিনি বক্তব্য দিয়েছেন। ও আরেকটা কথা বলি, মনে পড়ল 5 তারিখ, এটা আমি আলাদা একটা ভিডিও করব। এই যে অনেকেই বলেন যে আওয়ামী লীগের ভোট কারা পাবে, জামাতের লোকজন এখন দেখি বলতে আমির, জামাতে আমিরও বলেন যে আওয়ামী লীগের ভোট হচ্ছে কি মানে আমরা মামলা করি নাই ঢালাওভাবে, জামাতের এরকম বলেন। হ্যাঁ, আমরা কি সারা করছি, তখন অভিভাবকের দায়িত্ব পালন করেছি। আসলে বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম এবং শিবিরের যারা নেতৃবৃন্দ আর কি, হ্যাঁ জামাত শিবিরের যারা অনেকেই, ওনাদের কিন্তু যেমন আমাদের সাদিক কায়েম এস এম ফরহাদরা কিন্তু 5 আগস্টের 1.5 মাস পরে ওনাদের আত্মপ্রকাশ ঘটে শিবির নেতা হিসেবে। এরকম কিন্তু সারা দেশেই এখন এরকম আশপাশে অনেকেই আছে। এই মাত্র একটু আগে আমি একটু গুলশানে আছি এই মুহূর্তে আর কি, একটু দেখতে আসছি, পরে দেখাবো, লাইভটা শেষের দিকে দেখাবো না আমি কি দেখতে আসছি। 2জন ছাত্র শিবিরের নেতাকে আমি দেখা হইলো, আমার সাথে তারা পরিচয় দিয়ে সুন্দর করে কথা বললো। পরিচয় দিতে হচ্ছে আত্মবিশ্বাস লাগে, হ্যাডাম লাগে। এই যে গুপ্ত, এটা কিন্তু ডেঞ্জারাস, ঠিক আছে? ওই সময় 5 আগস্টের পরে যেটা মূল বিষয়, তারেক রহমান কিন্তু 5 আগস্ট প্রথম রাজনৈতিক নেতা হিসেবে, রাজনৈতিক অভিভাবক হিসেবে সেদিন কিন্তু তিনি এই দেশে তখন আইন শৃঙ্খলা নাই, তখন কোনো প্রশাসন নাই, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সব পালানো নিয়ে ব্যস্ত, পুলিশ তখন পালানো নিয়ে ব্যস্ত। ওই সময় সবাই আমরা তো বিজয় উল্লাস করতেছিলাম, তাই না? তারেক রহমান কিন্তু সেই 6000 মাইল দূরে থেকেও তিনি কিন্তু সেই দিন দেশবাসীকে, ছাত্র জনতাকে অভিনন্দন, ওই যে আবারও ওনার ক্রেডিট নিজে না নিয়ে ছাত্র জনতাকে অভিবাদন দিয়ে দিলেন। কিন্তু উনি যে ওই সময় বক্তব্য দিয়েছেন, এটাও কিন্তু এখন স্বীকার করবেন না অনেকেই। 22 মিলিয়ন মানুষ ওই দিন তারেক রহমানের ভিডিও বার্তা দেখেছেন। 22 মিলিয়ন একদিনে, 22 মিলিয়ন। আমার এখানে ফেসবুকে আমার প্রতিবেদনটা আমার ইউটিউবে আছে, দেখেন 22 মিলিয়ন মানুষ ওই দিন একসাথে ওনার ভিডিও বার্তা দেখেছেন। তারেক রহমানই কিন্তু প্রথম ওই দিন রাজনৈতিক নেতা হিসেবে বলেছিলেন যে বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়।
অনুগ্রহ করে কেউ প্রতিহিংসাপরায়ণ হবেন না, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। এই কথা কিন্তু তারেক রহমান প্রথম উনি একমাত্র কিন্তু বলেছেন, এবং তখন কিন্তু সবাইকে পাহারাদারের ভূমিকা থাকতে বলেছেন কিন্তু তারেক রহমানই। কারণ আওয়ামী লীগের সবাই তো আর অপরাধী না, যারা অপরাধী তারা তো পলাইছে, যারা সামনে নেতা কর্মী সমর্থক যারা আওয়ামী লীগের তাদেরকেও কি সবাই মেরে ফেলবে? তারেক রহমান কিন্তু ওই দিন বলার সঙ্গে সঙ্গে সারা দেশে কিন্তু বিএনপি তখন পাহারাদারের ভূমিকা ছিল, সমমনা রাজনৈতিক দলগুলো ছিল। এখন এইটা কিন্তু যেহেতু যে তারেক রহমান বলেন না, প্রচার করেন না, আত্মপ্রচার করেন না, ওনার দলের লোকজনরা আবার এরা কোথায় আমি মাঝে মাঝে বুঝি না, ওনারা কি ঘুমায় না কি এরা দেখে না, জানেও না আসলে অনেকেই। এটা বাস্তবতা, গালি শুনতে শুনতে আমার ভালো লাগে মনে হয়, কিন্তু আমার বিরক্ত লাগে। মিথ্যা কথা কেউ বললে আমার বিরক্ত লাগে, যেই কারণে আমি এই যে তথ্যগুলো দিই কেন, ওই যে অনেকে বলেন অনেক কিছু। এবং 5 আগস্টের দ্বিতীয় দফা যখন তারেক রহমান বক্তব্য দেন, তখন কিন্তু উনি এ কথাও বলেন, বিএনপির পরিচয় দিয়ে যদি কেউ অপকর্ম করতে যায় তাকেও আইনের হাতে তুলে দিন। এই কথা বাংলাদেশে আর কোনো নেতা কখনো বলে নাই, কোনো নেতা বলে নাই। এখন আমার ওই হয়তো বলবেন যে জামাতের লোকজন বলবে কেন, তাকে তো সবাই নিষ্পাপ। আপনাদের একটা বুদ্ধি আপনারা ভালো করছেন, এটা জামাতের লোকজন আমি স্যালুট দেই নেতাদেরকে। দীর্ঘ বছর ওনারা রাজনীতিতে যেমনি থাকুক, হ্যাঁ, আবার যদি বলবো যে ওই বললে আবার মাইন্ড করবেন, কিন্তু ওনাদের সফলতা হচ্ছে ওনারা গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং মাল্টিমিডিয়া, আবার বলি গণমাধ্যমের এডিটোরিয়াল পলিসিগুলো মাল্টিমিডিয়া বেশিরভাগ ক্ষেত্রে, সব না কিন্তু আবার বেশিরভাগ ক্ষেত্রে ওনাদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারছেন। যেই কারণে জামায়াত ইসলামের নামে আমি নিজে দেখেন না একটা কথা কইতেও ভয় পাই আমি, মানে ভয় বলতে গালিগালাজের ভয়, আপনাদের এই যে এরকম, হ্যাঁ, এটা মানে এইটা কিন্তু আগে কখনো এরকম ছিল না। এই যেখানে অনেকে গালাগালি করছেন, আমি তো এতক্ষণ কাউরে গালাগালি করছি, কিছু বলছি আমি জামাতের নামও টেনে নেই, নিলেও তো তথ্যভিত্তিক বলতেছি। এটা হচ্ছে সমস্যা এখনকার। হ্যাঁ, যেটা বলছিলাম শুরুতে, ওই যে বিএনপির হচ্ছে এই বৈশিষ্ট্যটা যে দায় অস্বীকার করে না, দায় অস্বীকার করে না, ব্যবস্থা নেয় অনেক জায়গাতে। আমি নিজে প্রমাণ, আমার এখানে ফ্যাক্ট চেক সেই রিপোর্টগুলো আছে, দেখেন। এই যে মঞ্জুর হোসেন মুন্সি, ওনার কথা বললাম, উনি ভাষা খারাপ করেছেন অবশ্যই, এই ধরনের জ্বালায় পোড়ায় দেওয়া এটা ওনার বলা। উনি কিন্তু আমি যে কথা বললাম ওনার লোকজনের এসে খোঁজ নিলাম, যেহেতু আমি ভিডিওটি ওই সময় করেছিলাম, এরপর বহিষ্কার হলো, আমি আর একটু ক্রস চেক করার জন্য আমি করলাম। কাটপিস ভিডিও যেটুকু প্রচার হয়েছে ওইটুকু কিন্তু মূল বিষয় না। উনি কিন্তু এখানে ইঙ্গিত করেছেন, এবং ওইখানে কিন্তু ওনার এক মামার রেফারেন্সও কিন্তু উনি দিয়েছেন। এখন ওই যে বলতে গেলে যা হয়, এখন ধরেন যে যেভাবে বুঝে নিয়েছেন সেটা। তবে হ্যাঁ, বিএনপির এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এই কারণেই বিএনপির পজিটিভ দিক যেগুলো, এই একটা কারণে অভিভাবক যদি সঠিক থাকে, অভিভাবক কিন্তু হুমকি ধমকি তমুক দেয় নাই। এই যে অনেকে বলেন বিএনপি ফ্যাসিস্ট হয়ে গেছে, বিএনপি ছাত্রদল এই কি যা তা বলেন, তাই না, অনেক কিছু বলেন না। একবারও কি বিএনপির কারো বা তারেক রহমান একবারও কি বলেন যে জুলাই গণঅভ্যুত্থানে ওনার কি ভূমিকা ছিল, ওনার কি? বরঞ্চ উনি যখন দু একটু বলেছেন সেটাও কিন্তু মিডিয়াতে ব্ল্যাক আউট টোটালি। হ্যাঁ, কিন্তু অন্য পক্ষ যায় বিএনপির বা এই যে তারেক রহমান কিন্তু যে ভাষায় কথা বলে রে ভাই, যেই স্লোগান আপনারা ঢাকা শহরে দিছেন, আবার বিএনপির বলেন আওয়ামী লীগ হয়ে গেছে। আওয়ামী লীগ হইলে ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা আওয়ামী লীগের নাম নিতে পারতেন, ছাত্রলীগের নাম নিতে পারতেন, হ্যাঁ, সাদ্দাম হোসেনের নাম নিতে পারতেন কিনা বলেন? বলার সময় খুব বইলা ফেলে, এগুলো রুচিতে বাধে ভাই, মানে এগুলো কানে বিরক্ত লাগে যে এত বাজে ভাষার মিথ্যা কথা বলে আপনারা বক্তব্য দেন। বাচ্চা কাচ্চা পোলা পাইন যারা, আরে ভাই তারেক রহমানের নিয়ে কি না কি বলে। এখন আপনাকে ভাগ্য ভালো, উনি একবার ওনার ছাত্রদল যুবদলের ক্রীড়া কসম কাইটা দিয়ে দিছে যে খবরদার, নাহলে নয়ন রে নিয়ে আপনারা যেটা বলেন যুবদলের নয়ন রে নিয়ে, নয়ন যদি রাজপথে রাকিবরা না থাকতো, আজকে যারা একটা ছবি দেখেন জামাত ইসলামের বন্ধুরা, আপনাদের আমিরে জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দর একটা ছবি দেখেন তো, জুলাই গণঅভ্যুত্থানে আপনারা কোথায় ভূমিকা রাখছিলেন দেখেন, একটা প্রমাণ দেখেন, যান দেখেন জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো একটা বক্তব্য আপনারা কোথাও রাখছিলেন, যদি দেখাইতে পারেন চ্যালেঞ্জ দিয়ে বলি। 18 জুলাই একটা প্রেস কনফারেন্স ভিডিও বার্তা দিয়েছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল সাহেব, শেখ হাসিনার কাছে 5 দফা দাবি করেছিলেন। এছাড়া আর কোনো বক্তব্য, কোনো অংশীদারিত্ব, কোনো রকম কোনো দলীয় ব্যবস্থা জামায়াত ইসলামের ছিল না। আপনারা যদি দেখাইতে পারেন জামায়াতের আমির অথবা অন্য কোনো নেতার জুলাই আগস্ট মাসে 5 তারিখের আগ পর্যন্ত কোনো একটা বক্তব্য বিবৃতি, ওনার জেলে ছিল না কেউই কিন্তু ওই সময়, যদি দেখাতে পারেন, আমি আর জীবনে ফেসবুকে যে লাইভে আসে এরকম কথা বলবো না, চেহারা দেখাবো না, জান আটটু বলে দিলাম। 2-1 দিনের মধ্যে দেখান নেতারা গালিগালাজ যারা করলেন দেখান, চ্যালেঞ্জ দিলাম। তারেক রহমানের আমি 9টা বক্তব্য দেখাবো, আমার ইসে আছে, দেখেন ডকুমেন্টারিতে আছে। সো এইটা হলো তথ্য বিকৃত করলে আমি সত্যটা তখন বইলা দিই, একদিন বলতে চাই নাই, এবার বললাম। এরপরে গালিগালাজ করলে কালকে এগুলো ভিডিও সহ দেখাবো যে জামাত ইসলামের কি অংশীদারিত্ব ছিল, 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন না, এটা না, সবাই ছিল কিন্তু মালিকানা একা দাবি করতে নাই, ঠিক আছে? তাহলে ধরেন সবাই তো আর ছাত্র দলের পোলাপানের মতো বলদ না, মিরাজ হোসেন গাজীর মতো কেউ কেউ তো তথ্য দিতে পারে, দিতে জানে। ভাই আল্লাহ ব্যস্ত। ওকে, ভালো থাকেন সবাই। যেটা বলছিলাম যে
ওই যে কুমিল্লার ইস্যুটা, ওইটা আসলে আমরা যতটুকু জানতেছিলাম বা যতটুকু ওনাকে যেইভাবে করে সামনে প্রচার করা হয়েছে, ভাবছেন যে হয়তো সারা দেশের ভোটারদেরকে উনি জ্বালায় পোড়ায় দিবে। আসলে ব্যাপারটা উনি ওইটা মিন করে নাই। উনি ওইখানে হ্যাঁ, তবে ওনার এই ভাষা, এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ বা এই ভাষা, এটা ওনার কোনোভাবেই নির্বাচনের আগে বলা এটা গ্রহণযোগ্য না দেখেই বিএনপি ওনাকে বহিষ্কার করেছেন। কিন্তু দয়া করে অন্য যারা আছেন তারা আবার সুবিধা যারা নিতে চান যে বহিষ্কার করে দিচ্ছে দেখে একেবারে মানে কি যেন প্রশংসা করা শিখেন আগে, তারপরে দেখবেন যে অন্যরা ঠিক হবে। আপনি গালাগালি করে কিন্তু ভোট কমে আপনাদের, এটা জানেন? এই চিল্লা যারা বক্তব্য দিয়ে মিথ্যা তথ্য দেন, এটা কিন্তু ভোট কমে। ও আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, যেখানে আসছি, ওই যে নির্বাচনের আমেজ আমি কদিন দেখতে পারি নাই, আমি মানে ছিলাম কি বলে মানে কাজে ব্যস্ত ছিলাম। আমি হলো একটু আসছি গুলশানে, চিন্তা করলাম যে তারেক রহমানের তো প্রথম নির্বাচন এইটা, মানে প্রথম মানে প্রার্থী হয়েছেন উনি এইটা এবার। হ্যাঁ, এখন হচ্ছে যে চিন্তা করলাম যে ভোটের এই আমেজ তো মেলা বছর দেখি না। ছোটবেলা আগে খেজুর গাছের রশি দিয়ে পোস্টার লাগাইতো, তো ওইগুলা ভোটের দিনের পরে কাটার জন্য যারা কাটতো এখানে আমরা অপেক্ষা করতাম যে ওইটা পড়লে তার উপর নিব, পোস্টারটা নিব, এরকম একটা ইয়া ছিল, উৎসব ছিল। অনেকেরই মনে আছে, যারা আমার চেয়ে বয়স বেশি তাদের মনে আছে। তা আজকে একটু দেখতে আসছিলাম এই জন্য যে তাহলে যাবো যাতে তারেক রহমানের নির্বাচনী এলাকায়, আমি প্রথম আসছি এখানে। হ্যাঁ, এই যে দেখেন ওনার পোস্টার, এটা পাশে ওই অফিস, বাট গুলশান অফিসের পাশেই হচ্ছে যে, এবং একটা পোস্টারও নিলাম ওনার। এই যে পোস্টার দেখেন, লিফট হ্যান্ডবিল। এই যে দেখেন, এই প্রথমবার কিন্তু তারেক রহমান ইলেকশন করতেছেন। তবে 2001-এর নির্বাচনের সময় আপনারা অনেকেই জানেন না, যারা হয়তো আমার চেয়ে কম বয়স, এটি বেগম খালেদা জিয়াও বিভিন্ন সময় বলেছেন, 2001-এর নির্বাচন হচ্ছে তারেক রহমানের যে তৃণমূল রাজনীতি ছিল সারা দেশে ছুটে বেড়ানো, তখন কিন্তু তারেক রহমানই কিন্তু এই যে 2/3 যে ওই সময় ছিল কি বলে মানে সংখ্যাগরিষ্ঠ, যেই একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তখন যে বিএনপি, সেটা কিন্তু তারেক রহমানের রাজনৈতিক যেই ক্যারিশমা আর কি, সাংগঠনিক যেই দক্ষতা, সেটি প্রমাণ কিন্তু তখনই উনি দিয়েছেন। যদিও ইদানিং আবার আমরা শুনি কেউ বলে গাড়ির থেকে নামেন, গ্রামে গঞ্জে হাঁটেন, যারা বলে ওগো জন্মের আগে কিন্তু তারেক রহমান সব গ্রাম হাঁটা হয়ে গেছে, মানে সব উপজেলা অন্ততপক্ষে ভ্রমণ করা হয়ে গেছিল। ওকে, এটা কিন্তু ব্যাপার। হ্যাঁ, আপনি মানে সমর্থন না করেন, পছন্দ বা অপছন্দ না করেন ধরেন, কিন্তু তারেক রহমানের এটা হচ্ছে প্রথম নির্বাচন। আর তারেক রহমান বেগম খালেদা জিয়ার চেয়ে নির্বাচনের জন্য, ভোটের জন্য যে আজকে যে আমরা সবাই আপনারা কথা বলতে পারতেছেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, ওনাদের এই আত্মত্যাগ, ওনাদের এই আপোষহীনতা যদি না থাকতো তাহলে তো ভিন্ন বাস্তবতা হইতো, তাহলে তার গণ অভ্যুত্থানের দরকার হইতো না, তাই না? অন্য কিছু হয়তো তখন হয়তো ভিন্ন বাস্তবতা। এবং বেগম খালেদা জিয়ার যে আত্মত্যাগ, সেই 2008 সালে ওনাকে ক্ষমতা দিয়ে দিতে চাইছিল, তখন থেকে যেহেতু ক্ষমতা নেয়, এরপরে দেখেন কত জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন উনি এবং ওনার ছিল পুরো পরিবারই। আমরা তো অনেকে ভুলে যাই, তাই না, সব স্মৃতিগুলো। কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু একটা কথা লন্ডনে 2015 সালের নভেম্বরের 1 তারিখে একটা বক্তব্য উনি বলেছিলেন যে ওনার জীবনে, মানে এখন অনেক বয়স হয়েছে, কিন্তু যে কদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবনের শেষ লড়াইটা করতে চাই, এবং এরপর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে এরপর আল্লাহ যা ভাগ্যে রাখে সেটা হবে। এটা কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন। এবং এই যে আজকে দেখেন, বেগম খালেদা জিয়া কিন্তু ঠিকই গণতন্ত্র পুনরুদ্ধার করে আমাদেরকে দিয়ে চলে গেলেন। হ্যাঁ, আপনি যেখানে ভোট দেন, আপনি জামাতেই ভোট দেন, সমস্যা নাই, কিন্তু এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, যেই যুদ্ধ, এত আন্দোলন সংগ্রাম, তাই না, এত ত্যাগ তিতিক্ষা, এত অত্যাচার, জুলুম, বিনা কারণে এই যে জেল খাটা বা সবচেয়ে এই যে অপবাদগুলো সহ্য করা, তারেক রহমানের, বেগম খালেদা জিয়ার কিন্তু সারা বাংলাদেশে একটা বাড়িও নাই, জায়গাও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই। এটা কি আপনারা জানেন কিনা? নাই, কিন্তু বলার সময় অনেক কিছু বলে। শেখ হাসিনা যেহেতু খুঁজে পায় না, জামাতের বন্ধুরা খুঁজে পাবেন না, মিথ্যা বলতে পারবেন আর কি। হ্যাঁ, এটা বলেন না, শেখ হাসিনার চেয়ে বেশি তারেক বিদ্বেষী হইতে চান না। শেখ হাসিনা কুলাঙ্গার মুলাঙ্গার তুইতুকারি করছেন, কিন্তু কখনো কিন্তু তারেক রহমানকে ওই যে অবৈধ সম্পদ বা এই যে আপনারা যেগুলো বলেন, এখন শুরু করছেন খাম্বা, হাওয়া ভবন, অমুক তমুক শিবিরের ভাই বন্ধুরা যেগুলো ভাষা ব্যবহার করেন, দুর্নীতির চ্যাম্পিয়ন বলেন যে জামাতের মুরব্বী, এখন বলা বন্ধ করছে ধমক টমক খেয়ে যদি পড়ে। কিন্তু শেখ হাসিনা কখনো শুনছেন যে লাস্টে বক্তব্যে, কারণ উনি জানতেন যে এটা বলে লাভ নাই, মিথ্যা কথা বলে টেকা যায় না। এটা আমি যখন প্রকাশ্যে বলছি, তথ্যপত্র সহ বলছি, তাই না? এই জন্য হচ্ছে যে এই বলার সময় যখন ঢালাও বলা, আচ্ছা এখানে আমি তো যুক্ত করতে পারি না, যদি আমি রাস্তায় আছি এখন, কে আছেন জানো? আচ্ছা, ওকে, ভাইজান আল্লাহ হাফেজ, থাকেন, থ্যাংক ইউ। ওকে সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনাদেরকে কি দেখাবো একটু বলেন তো।
তারেক রহমানের বাসার সামনে দিয়ে গেলে আচ্ছা আচ্ছা ধরেন ওনার বাসার সামনে দিয়ে ধরেন যদি যাই, তাই না, ধরেন উনি আপনাদেরকে, আচ্ছা না থাক, বাসার সামনে যাই, কিন্তু লাইভ শেষ করি। সবাই ভালো থাকবেন তাইলে, আল্লাহ হাফেজ। আবারও বলি, রাজনীতি অবশ্যই আমাদের যত সহনশীল হইতে পারবো, যত বিনয়ী হইতে পারবো, এটা আমাদের জন্য লাভ। নির্বাচনের পরেই তো সবাই, যেই সরকার গঠন হবে, সবাই দেখবেন মিলেমিশে একাকার। হ্যাঁ, জামাতের বিএনপি দেখবেন যে সবাই যারা হয়তো ওই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, বিরোধী দলীয় নেতা হবেন হয়তো জামাতের আমির ধরেন, সবাই তো একসাথে মোলাকাত করে খাওয়া দাওয়া করে ঘুরঘার করবে। কিন্তু আপনারা আমরা যারা আপনারা তর্কাতর্কি করি, এই কোনগুলি ভুল করতেছে। আমার কিন্তু পোস্টারগুলো দেখতে ভালো লাগতেছে, বিশ্বাস করেন। আমি কিন্তু মানে তারেক রহমানের পোস্টার নির্বাচনে ধানের শীষের সাথে তারেক রহমান, এটা কিন্তু এবার প্রথম, কিন্তু এটা কিন্তু ভিন্ন রকম অনুভূতি। আপনি বিরোধিতা না করে চিন্তা করেন যে আপনার এই আগে যেমন বিএনপি আর জামাত যখন একসাথে ছিলেন ওই সময় চিন্তা করেন, তাহলে দেখবেন যে আমি আপনাদের সবার প্রিয় মানুষ হয়ে যাব। ঠিক আছে, এই রাস্তা কোনটা? ওকে, এত রাতে লাইভে কমেন্ট পড়তে পারবো না এখন, টাইম যেহেতু আমি নিজে ড্রাইভ করছিলাম। রাস্তা উল্টা পাল্টা হয়ে গেছে কিনা? আচ্ছা না, ঠিক আছে, ঠিক পথে আছি মনে হচ্ছে। এখানে কি আমার, আচ্ছা আমার ফেসবুকে কি জামাতের সমর্থক বন্ধুরা বেশি নাকি? আমি একটু বুঝি না, যদি না মানে মনে হচ্ছে বেশি। ও আচ্ছা, ঠিকই জায়গায় আসছে, দেখছেন ওই যে সামনেটা হচ্ছে। আচ্ছা ওই পাশ দিয়ে যাই, তাহলে দেখাবো না। বেগম খালেদা জিয়ার ম্যাডামের বাসা যেটা আর কি, ফিরোজা, ওই বাসাটার সামনে। আমার পিছনের গাড়িটা কি আছে ওরা? আচ্ছা আচ্ছা, আসুক। আচ্ছা আচ্ছা, আমার এখানে কি জামাত ইসলামের সাপোর্টার বেশি? আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন, তারেক রহমানের বাসায় এখন কি করতেছেন উনি, এটা দেখার শখ না, দূর রাস্তাতে তো দেখার শখ না। নির্বাচনী ওই যে বললাম না যে পোস্টার প্রচার, এটা যারা হয়তো আমার চেয়ে সিনিয়র তারা একটু চিন্তা করে দেখেন, যারা হয়তো প্রবাসে আছেন দূরে। আমি এখন তো যেহেতু বাইরে রাতে লাইভ করার উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসে যারা আছেন তারা হয়তো বুঝবেন। আমি রাস্তাটা দেখাচ্ছি না সঙ্গত কারণেই। খেয়াল করবেন যে আমরা আগে মনে আছে না ছোটবেলায়, যে আমরা ওই রাস্তায় যখন আগে নির্বাচনগুলো যখন হইতো, তখন রাস্তায় রশি দিয়ে হচ্ছে যে করতো, কি বলে, রশি দিয়ে হলো পতাকা পোস্টারগুলো তখন টানাইতো, কাগজের পোস্টার। এবার তো ব্যানার, এখন তো ব্যানারে ধরেন যে এই চলে আসছে। এইবার দেখেন গাড়িটা দেখেন, সবার আগে বাংলাদেশ, এই যে গাড়ি, হ্যাঁ সবার আগে বাংলাদেশ গাড়ি। এই যে গাড়িটা দেখছেন, সবার আগে বাংলাদেশ। আচ্ছা এবার বোঝা যাবে যে কে কে বিএনপি সমর্থন করেন, তারেক রহমানকে পছন্দ করেন, আর কে কে মানে পছন্দ করেন না। দেখেন সবার আগে বাংলাদেশ গাড়িটা দেখে একটা ফিল হচ্ছে না আপনাদের কারো কারো? আচ্ছা ওকে, বাড়িটার গেটটা না দেখাইলাম। ভাই ভাই ব্যস্ত আছেন বোধ হয়, হ্যাঁ বুঝছেন। ওকে, মজা করলাম এগুলা, এটা কারণ এতক্ষণ সিরিয়াস আলোচনা হইলো না, এই কারণে। না ভাই আমরা বিএনপি, ও আছি তো, বিএনপি আছি তো, তাই না? আচ্ছা বিএনপি আছেন তো। আচ্ছা ধরেন দেখা গেল যে ফেসবুক তো, তাই না, দেখা গেল যে ভাই দেখতেছেন এটা, তাই না? তাহলে আপনারা বুঝলেন কি হবে। আপনারা যে বিএনপি করেন, কে কি করেন থাক লেখেন না, পরে আবার বেচতে যাইতে পারবেন না, কিন্তু টিকিট পাবেন না হয়তো। এটা মজা করলাম। শুনেন, আমি জামাত ইসলামের যে বন্ধুরা আছেন তারা কিন্তু আমার অনেক কাছের। একটু আগে দুজন শিবিরের নেতা, দুই বন্ধুর সাথে দেখা হইলো, কথা বলতেছিলাম। ওনারা কি সুন্দর পরিচয় দিয়ে কথা বললেন, চমৎকার ভাবে। ওকে, এইখানে কি রয়েছে? এইখানেই না, কি না তোর? হ্যাঁ ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাই। যারা যারা বিএনপি আছেন, দাড়ি পাল্লা ইনশাল্লাহ। হ্যাঁ ওই তো, এই সুন্দর করে নিজের পক্ষে কমেন্ট করলে বা কথা বললে তাহলে কিন্তু প্রবলেম হয় না। হ্যাঁ মানে এইটা কিন্তু বিষয় যে নিজের পক্ষেরটা কথা বলবেন, গালাগালি দরকার নেই তো। আপনারটা আপনি পজিটিভলি বলেন, তাহলেই তো ভালো হয়, তাই না? এই যে এতক্ষণ কথা বললাম, আমি কি কারো পক্ষে বিপক্ষে বলার চেষ্টা করছি? বলেন, বলি নাই, তাই না? একটা বিষয় ঘটনা বলতেছিলাম যে এটা পজিটিভটা আমরা তুলে ধরবো। জামাত ইসলামের অনেক পজিটিভ ব্যাপার আছে, তার মধ্যে হচ্ছে মিছিল মিটিং এর স্লোগানে যে সুশৃঙ্খল, এটা জামাত ইসলামের আমি প্রশংসা করি সবসময়। এটা অন্য দলগুলোর মধ্যে এটা নাই।
মানে একটা মিছিলে বা মিটিংয়ে স্লোগানে সুশৃঙ্খল যেটা, এটা ধরেন জামায়াত ইসলামের শিবিরের, এটা আমি প্রশংসা করি, এটা কিন্তু বাস্তব। আবার জামাত ইসলামের যারা হচ্ছে শিবিরের, যারা হচ্ছেন একেবারে সদস্য, যারা ওই সাংগঠনিক কাঠামোর ভেতর দিয়ে যারা আসেন, তারা কিন্তু কোনো সময় এই যে আজে বাজে কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা বলেন না। পলিটিক্যাল মঞ্চে হয়তো জোশে টোশে অনেক কিছু বইলা ফেলেন, বাট তারা কিন্তু এইসব আজে বাজে কথা বলেন না। হ্যাঁ, এখন নব্য তো জামাত ইসলাম তো যেহেতু একটু ওই আমাদের উদারপন্থী হইতে চাচ্ছে একটু মাঝে মধ্যে, মিক্সড আর কি, মিক্সড। এই জন্য হলো যে মূল জায়গাটা হলো যে নিজের প্রচারটা ধরেন করবেন, তাইলে হবে কি আপনার ভালোটা আমি গ্রহণ করতে পারি, তাই না? এই যে আমি দেখেন জামায়াত ইসলামের নিয়ে কয়েকটা নেগেটিভ প্রতিবেদন করলাম, আমি আগে কখনো কিন্তু করি নাই। 19 জুলাই 2025 পর্যন্ত, আচ্ছা কোন দিক দিয়ে যাবো, আচ্ছা 25 পর্যন্ত আমি করি নাই। আমি কিন্তু বারবার বলতাম যে ভাই গালাগালি করেন না, গালাগালি করেন না, একবার যা তা করে বলেন। তখন আমি বললাম তাহলে কিন্তু যে আপনাদের কয়েকজনের উদ্দেশ্যে কয়েকটা প্রতিবেদন। এখন পরে দেখাইলাম যে জামাতের পলিটিক্স হচ্ছে মহিলাদেরকে নিয়ে, আল্লাহকে, ধর্মকে, কোরআনের আইনকে নিয়ে মিথ্যাচার করছে। এটা আমি প্রমাণ সহ দিলাম। হ্যাঁ, ওইটা হজম করতে হবে। আবার দেখেন বিএনপির যে মঞ্জুর হাসান মুন্সি সাহেবের ব্যাপারটা, মুরব্বী মানুষ উনি, হ্যাঁ, আমি কিন্তু তখন বলছি না যে ওনাকে বহিষ্কার না করলে আমি নিজে এটা নিয়েই করব, কিন্তু ওই বক্তব্যটা কিন্তু দেখেন উনি যেভাবে করে ওই যে বুঝাইতে চাওয়া আর প্রচার হওয়া, উনি কিন্তু বিএনপি কিন্তু ঠিক অ্যাকশন নিচ্ছে। এবং এরকম অনেকেই, মনে আছে একবার যে আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট চাঁদপুরে যে শাওন কাবি, একটা ছেলে প্রথমে বহিষ্কার করলো ছাত্রদল, ওটা কিন্তু আমাদের মিডিয়াগুলো ওরা কাটপিস করে বানাইছে। মিডিয়া, আমি নিজে মিডিয়া কর্মী হিসেবে আমি বলতেছি, তথ্য প্রমাণ সহ। আমার ইউটিউবে দেখবেন মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল দেখবেন, একটা বিস্তারিত আছে। এখন ধরেন কোন ছাত্র দলের নেতারা যদি বলে যে তুমি প্রধানমন্ত্রীর ছেলে হও, তুমি শেখ হাসিনার ছেলে হও, তাতে কি হয়েছে? ছাত্র দলের কাউরে যদি বলে শেখ হাসিনার ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে, তো শেখ হাসিনা তার আগে প্রধানমন্ত্রী ছিলেন, ওইটা যদি বলে তাহলে সে কেমন লাগবে? সে বলছে আমি কেউ না, আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট, এটা বলছে। আর ওসি সাহেবের সাথে কথা বলার ব্যাপারে বলছে দুই জায়গার থেকে কাটপিস করে বানাই দিছে আমাদের। এই জন্য ভিডিও একটা কিছু দেখলে, ফেসবুকে দেখলে ঝাঁপাই পড়বেন না। হ্যাঁ, পরে কিন্তু দেখেন ক্ষতিটা যাদের হওয়ার তাদের কিন্তু হয়ে যায়। ছাত্রদল প্রেসিডেন্টের পর আমি জিজ্ঞেস করলাম যে রাকিব ভাইয়া এই যে ছাত্রদল এই নেতাকে বহিষ্কার করলেন, ওর তো কোনো দোষ নাই, মিডিয়া আমরা পরিকল্পিতভাবে আমাদের ভাই বন্ধুরা এটা করছে। পরে কইলে ভাই আমাদের কষ্ট লাগে, আমাদের রক্তক্ষরণ হয়, এই ছেলেগুলা তো মামলা মোকদ্দমা জুলুম অত্যাচার সহ্য করছে, এখন শুধুমাত্র একটা নিউজ বা একটা ফেসবুকে ভাইরাল হয়েছে দেখে বহিষ্কার করতে হচ্ছে। এটা চেয়ারম্যান সাহেবের নির্দেশ, তখন বারবার চেয়ারম্যান ছিলেন, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নির্দেশ যে কোনো রকম অভিযোগ আসলে তাকে বহিষ্কার করতে হবে। এখন এই বহিষ্কার করা নিয়ে অনেকেই দেখছি যে বহিষ্কার করে কয়দিন পরে আবার ফেরত আনবে, অমুক তমুক বলেন যারা। এই যে নির্বাচনে এই সময় কত লোক বহিষ্কার করছে জানেন? 8,000-এর বেশি তো এখন হয়ে গেছে মোট। হ্যাঁ, প্রতিদিন বহিষ্কার করেন। বহিষ্কারের নিউজগুলো আবার মিডিয়াতে আসে না, ঠিক আছে? এটা আবার মিডিয়ার একটা আজব চক্কর। যাই হোক, চলুক, আল্লাহ যেমনি যেমনি ভালো করে করুক, তাই না? আমার সাথে যারা আছেন, আমার সাথে থাকতে যদি শুধু বিএনপির ভাই বন্ধুরা যারা আর কি, এই তো যাদের আপনাদের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো হয়, বিশেষ করে যে তারেক রহমানকে নিয়ে যেসব মিথ্যাচার অপপ্রচারগুলো ঢালাওভাবে শোনেন, কয়টা শোনেন বলেন? বিএনপির নামে অভিযোগ দেয় বিএনপি ভারতের দালালি করে একটা, আরেকটা হচ্ছে বিএনপি হলো চাঁদাবাজ, তাই না? এই দুইটা। আর জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির ইয়া নাই, জুলাই আমরা করছি, আপনারা করছেন, এই তিনটা, তাই না? জুলাই গণ অভ্যুত্থানে বললামই, তারেক রহমান জুন জুলাই আগস্টে উনি 8 দিনে 9টা বক্তব্য দিয়েছেন। জুন জুলাই আগস্ট 3 মাস, এই 2 মাস আর কি, 15 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত, 15 জুন থেকে 5 আগস্ট, 15 জুন মানে আন্দোলন শুরু হওয়ার আগে জুন মাসে কিন্তু তারেক রহমান কিন্তু ওই সময় বলেছেন যে হাসিনা মিথ্যাবাদী বলেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে, দেখেন। এবং ওই সময় কিন্তু উনি বলছে বিএনপি কখনো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে কি বলে সরকারি চাকরিতে কোটা 5% করা হবে, কোটা বিবেচনা করা হবে। আর এই 5% কোটার কথা কিন্তু উনি বলেছেন 2014 সালের 15 জুলাই। এখন এগুলো যে আমার কাছ থেকে খালি শোনেন, আর কেউ তো বলে না, কোনো মিডিয়াতে নাই, ঠিক আছে? এখন আমি তখন ওই হয়ে যাই আপনাদের কাছে, হচ্ছে যে শুনেন, এক সময় আপনারা বলবেন যে আরে মিরাজ ভাই এক সময় এই তথ্যগুলো দিছিলেন প্রথম, যদি মনে থাকে আপনাদের, গুগলে থাকবে, ফেসবুকে থাকবে, মিরাজ হোসেন গাজীর নামে আজীবন থাকবে হয়তো। ওকে ভাই বন্ধুরা, আল্লাহ হাফেজ। এই পরেরটুকু হচ্ছে যে আমার যারা এই যে গালাগালি করেন তাদের জন্য এইটুকু আর কি। হ্যাঁ, আর হচ্ছে প্রবাসীদেরকে বলি, প্রবাসী বন্ধুরা, আমি এই যে বেশ কিছু হয়তো নিয়মিত না, প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, তারপরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেই। সেটা হলো যে প্রবাস সেক্টর নিয়ে ওই যে এখন তো তথ্য এক পক্ষে প্রচার হয়, প্রবাসীদের জন্য তারেক রহমান বা বিএনপি নির্বাচনী ইশতেহারে এবং ওনার যে পরিকল্পনা 31 দফায়,
সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে বেশ কিছু পরিকল্পনা আছে, সুনির্দিষ্টভাবে খেয়াল করবেন। এবং এই পরিকল্পনাগুলোর মধ্যে কিন্তু ওই যে একটা যে কি বলে যে রেমিটেন্সের উপর যে ইনসেন্টিভ, এটা কিন্তু বিদ্যমান যেটা আছে সেটা তো আছে। এরপরে হচ্ছে যে উনি এক্সট্রা একটা নির্ধারিত অ্যামাউন্টের উপর ভিত্তি করে সেটা হচ্ছে উনি করবেন। আর একটা হচ্ছে যে প্রবাসী কার্ড, যেটা অনেকে বলেন যে কার্ড আছে এটা সেটা, হ্যাঁ ওইটা হলো প্রবাসী কল্যাণ কার্ড আছে একটা। আর এটা হচ্ছে ধরেন যদি প্রবাসী কার্ড যদি এটা করবে, সেটা আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি বেঁচে থাকি, সাংবাদিকতা যদি করতে সুযোগ থাকে আর আল্লাহ বাঁচায় রাখে যদি, তাহলে তো অন্তত পক্ষে বিগত দিনে যারা গালাগালি না করে নিরপেক্ষভাবে চিন্তা করবেন। মিরাজ হোসেন গাজী ভাই তো আপনাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যুদ্ধ করছে না, মন্ত্রী সচিবের সামনে যুদ্ধ করছে রীতিমতো একমাত্র। আরো দুজন আমার বন্ধুরা ছিলেন, বাট যেহেতু প্রবাস তথ্য কেন্দ্র ওই সময় তো প্রথম একমাত্র প্ল্যাটফর্ম, সো আমি মানে কোনো স্বার্থে তো না, কেউ তো আমাকে করতেন না, তাই না? এখন ধরুন বলতেছেন যে দালালি করতেছি, কি কেউ নমিনেশন দেন, কেউ নমিনেশন দেন চলে গেছে, তখন আবার কি বলতেছেন? আসলে এগুলো কিছুই না, এগুলো সঠিক তথ্যটা জানানো। কেউ কেউ এটা এই যে আপনাদের গালি খাই আমি, এটা কি সাদে ভাল লাগে আমার? না, আমার কিন্তু ভাল লাগে না। আমার মাকে একজন গালি দিচ্ছেন যে যাকে হয়তো মানে এগুলো খুবই কষ্টের, তাই না? মানে কিন্তু আসলে কোনো কারণে না। আমি কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু বলতে পারেন নাই যে এটা কোনো মিথ্যা তথ্য। সবকিছু তো আপনার পক্ষে যাবে না ভাই, সব তথ্য আপনার পক্ষে যাবে, কিন্তু গালিগালাজটা আপনারা শুরু করছেন যারা, এটা খুব ডেঞ্জারাস। এতে ক্ষতি। আমি যেমন ইচ্ছা করে আমাকে কিন্তু আপনারা জামায়াত ইসলামের সমর্থক বন্ধুরা কিন্তু আপনাদের বিপক্ষে অবস্থানটা আমাকে নিতে বাধ্য করছেন। 1 বছর কিন্তু আমি গালিগালাজ শুনছি খালি। কিন্তু আপনাদের তো চিন্তা করা উচিত ছিল যে আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো তো সঠিক তথ্য, মিডিয়াতে দেখাচ্ছে না, ব্ল্যাক আউট করে দিচ্ছে, একজন তুলে ধরছি। প্রবাসীদের নিয়ে তো আমি একাই তো যুদ্ধ করতাম করোনার সময়, মনে আছে? করোনার সময় যে করোনার টেস্ট 3500 থেকে 300 টাকায় নামাইলাম মন্ত্রী সচিবের সাথে, কি বাকবিতণ্ডা কইরা, বিদেশে যাওয়ার খরচ, মালয়েশিয়া নিয়ে যেইভাবে আমি মত বিনিময় সবাই যেভাবে কথা বলছি মন্ত্রী সচিবের সামনে দাঁড়ায়, যে আপনারা প্রবাসীদের সঙ্গে মিথ্যা আশ্বাস দিয়েছেন, প্রবাসীরা আশাহত হয়েছে, আপনারা সেই কথা রাখতে পারেন নাই। আওয়ামী লীগের মন্ত্রীর সামনে, সিনিয়র সচিবের সামনে মত বিনিময় সভায় আমি বক্তা, আলোচক, আমাকে দাওয়াত দিয়ে নিছে কথা বলার জন্য, সেইখানে এই সমালোচনা কিন্তু করছি। এরা বলছি না যে প্রবাসে গিয়ে কাজ পাচ্ছে না, কোম্পানির অস্তিত্বই নাই, তাহলে দূতাবাস তারা অ্যাটাস্টেশন করে কি বলে? তো এগুলো যে আমি বলি, আমার ঘাড়ে কি 4-5টা মাথা একটাই। কিন্তু এইটুকু নৈতিকতার জন্য সাংবাদিকতা করতে আসছিলাম। হ্যাঁ, এখন তো ভবিষ্যতে তো সাংবাদিকতা বাংলাদেশে আমি না, শুধু আমাদের চিন্তা তারা নিয়ে যারা করবে তারা হয়তো করতে পারবে না, আর যদি করতে পারি তাহলে আমরাই করবো। হ্যাঁ, এটা মনে রেখেন, যদি সাংবাদিকতা করতে পারি বেঁচে থাকে আল্লাহ, তাহলে আমরাই করব। এবং এই যে এখন যেরকম বলতেছি, ওই তখন ধরেন সরকারের যেই মন্ত্রী আসুক বা প্রধানমন্ত্রী হোক, ওই সামনে দাঁড়ায় কথা বলবো, আমরাই বলবো, আমিই বলবো। দেখবেন সবার আগে প্রশ্ন করলে, বিরোধিতা করলে আমিই করতে পারবো, অন্য অনেকেই পারবে না। আগেও তো করছি না, তো এখন যেহেতু তো এই যে আপনারা তো ওকে, প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা হচ্ছে যে জিয়াউর রহমানের হাত ধরেই হচ্ছে তথ্য দেয়, আপনারা তারপরে বাকিটা বাকি নিজেদের মতো করে বলেন। জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু এই প্রবাস সেক্টর বা বৈদেশিক কর্মসংস্থান শুরু হয়। বেগম খালেদা জিয়া কিন্তু প্রথম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বেগম খালেদা জিয়ার সরকারের সময় উনি কিন্তু আলাদা মন্ত্রণালয় গঠন করেন, খেয়াল করেন। এবং এরপরে প্রবাসীদের জন্য কল্যাণমুখী যেই কর্মসূচিগুলো যেগুলো আছে, আমরা অনেকগুলো হয়তো নিজেরা জানি না বা করি না। ওয়েজানাস কল্যাণ বোর্ড যেটা, এটা আমার প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে প্রবাসীদের জন্য সরকারি সুযোগ সুবিধা বা সহায়তাগুলো কি কি, তাহলে দেখবেন তো এখানে ভিডিও প্রতিবেদন আছে। এবং তারেক রহমান কিন্তু এই যে প্রবাসীদের ভোটারের যে ব্যাপারটা দেখেন, এটা কিন্তু 2017 সালে 10 মে বেগম খালেদা জিয়া প্রথম যে ভিশন 2030, তখন কিন্তু প্রবাসীদের ভোটার করার প্রস্তাবনাটা বিএনপির যে পরিকল্পনা, সেখানে কিন্তু ওই ভিশন 2030-তে কিন্তু তখন অগ্রাধিকার ভিত্তিতে সেটা প্রস্তাবনাটা রাখা হয়। এবং 27 দফা যখন তারেক রহমান ঘোষণা করেন 2022 সালের 19 ডিসেম্বর, পরবর্তীতে 2023 সালের 13 জুলাই সম্ভব, 13 জুলাই 31 দফা ঘোষণা করা হয়। এই পরবর্তীতে 31 দফার কর্মশালাগুলো তো তারেক রহমান বিভিন্ন সময় বলেছেন প্রবাসীদের ভোটার করার ব্যাপারটা, সাথে এই যে আজকে যে পরিকল্পনাগুলোর কথা বলতেছিলেন, এই পরিকল্পনাগুলোর কথা বলতেছিলেন। এবং এই যে যেটা বললেন না, যে অনেকে যে সমালোচনা যারা করেন যে এইটা দিবে না, কার্ড দিবে না, অমুক দিবে না, তমুক দিবে না, শুনেন, তারেক রহমান কিন্তু কাউকে ভাড়া করায় মডেল ঠিক করে এরপরে বলতেছে না। ফ্যামিলি কার্ড কিন্তু তারেক রহমান নিজে হাতে নিয়ে দেখায় বলতেছে, এবং সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে কিন্তু উনি এগুলো করবেন। তারেক রহমান নিজে কিন্তু বলতেছেন, এই ভিডিওগুলো সবাই রাইখা দিবেন। এটাও তারেক রহমান কিন্তু বলছেন যে আমি যে আপনাদের বলতেছি, আমি যে করব না কেন, আমি কি আপনাদের সমর্থন হারাবো? আমি রাজনীতি করি না, আমি ওয়াদা দিব, আমি ওয়াদা কি রাখবো না, এটা ভাবেন কেন?
মানে কথা চিল্লা একজন বললো ওইটা কিন্তু বলা না। একটা মজার ব্যাপার বললি আপনাদেরকে, তারা কেমন অনেক সময় বলে না অভিজ্ঞতার কথা, যে কি বলে একমাত্র বিএনপির তো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। প্রথমে আমার এটা খারাপ লাগছিল শুনে, কি রে উনি এটা বলতেছেন, একটু অহংকারী আমার কাছে মনে হয়েছিল প্রথমে। হ্যাঁ, মানে উনি কি বুঝাতে চাইছেন আমি বুঝি নাই প্রথমে, আমি একটু চিন্তা করলাম, এটা অনেক আগে বলছিলেন তিনি। এরপরে আরেকবার যখন বললেন তখন আমি এটা মনোযোগ দিলাম, এরপরে চিন্তা করলাম আচ্ছা একজনের অভিজ্ঞতা নাই, ধরেন আমার অভিজ্ঞতা নাই বলে কি আমি কিছু করতে পারবো না, এটা চিন্তা করলাম। পরে দেখলাম একটা উদাহরণ শুরু দেই, মেডিকেল কলেজ নিয়ে জামায়াত ইসলামের আমির একদিন বলতেছে, এটা মাইন্ড করবেন, এটা বোঝার জন্য বলতেছে অভিজ্ঞতা কোথায় কাজে লাগে। জামায়াত ইসলামের আমিরের কয়েকটা বক্তব্য দেখলাম, বিশেষ করে রংপুরে উত্তরাঞ্চল কয়েকদিন উনি বলেছিলেন, খেয়াল করেন উনি বলছে আমরা সারা দেশের প্রতি জেলায় জেলায় একটা করে মেডিকেল কলেজ গঠন করব, প্রতি জেলায় মেডিকেল কলেজ গঠন করব এবং বিশেষায়িত হাসপাতাল করব প্রতি জেলায়। আমি চিন্তা করলাম এইবার তারেক রহমান একটা বক্তব্য লন্ডনে আসার আগে 16 ডিসেম্বর উনি দিয়েছিলেন, ওইখানে এই হাসপাতাল নিয়ে উনি কি বলছিলেন, খুব মজার, হাসি মানে মজা লাগবে এবং ব্যাপারটা খুবই একাডেমিক। উনি বলতেছিলেন যে এই যে হাসপাতালের বেড উন্নতিকরণ, হ্যাঁ তারেক রহমান কিন্তু খেয়াল করবেন, উনি কিন্তু কি বলেন যে আমরা যদি এটা জনগণের প্রয়োজনে কাজে লাগে যদি, তাহলে ঠিক আছে আমরা এটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব, হ্যাঁ করে ফেলবো। রাজনীতি নেতারা কিন্তু করে ফেলবো এটা বললে পরে ওই যে হয় না। হ্যাঁ, ওই যে 10 টাকার চাউলের সাথে যারা তুলনা করেন, জামাতের আমি রেটটা পরে বলছি, 10 টাকার চাউলের সাথে যারা ফ্যামিলি কার্ড তুলনা করেন, তার কারণে কিন্তু 4 কোটি পরিবার আছে যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য। ধীরে ধীরে উনি দেবেন, উনি এমনও বলছেন যদি মানে 50 বা 60% মানুষের কাছে যদি পৌঁছাইতে পারি, তাহলেও তো আপনারা বুঝবেন যে হ্যাঁ আমি চেষ্টা করেছি বা করছি। খেয়াল করেন, সবার তো ফ্যামিলি কার্ড লাগবে না, কিন্তু সবার জন্য কেন রেখেছেন উন্মুক্ত, এটা করাপশনটা কম হয়, দুর্নীতি কম হয় সবার জন্য রাখলে। নাহলে কি হয়, ওই যে হয়তো বিএনপির নেতা সে কবে যে আমি নেই, অমুক নেই, তমুক নেই, তখন কি হবে তার ক্রাইটেরিয়ায় পড়ে না সে, কিন্তু সে হয়তো নিতে চাইবে। এই কারণে কিন্তু উনি উন্মুক্ত রেখেছেন, এটা ওনার কথার মধ্যে আছে। সো উনি কিন্তু নিজে বলতেছেন এবং নিজে দেবেন, হ্যাঁ, এবং উনি এটাও বলতেছেন যে পরের বার আমি আপনার কাছে ভোট চাইতে যে যাব, কি করে যাব। আর এখনকার ভোট তো আর আগের ভোট না, এখন তো নেতা হইতে হবে ভোটের দিয়ে, ভোট নিয়েই আপনাকে কিন্তু নেতা হইতে হবে। এবং সেটা কিন্তু তারেক রহমান তো নিশ্চয়ই ভোটের জন্য ওনার এবং ওনার আম্মার এবং ওনার দলের যে আত্মত্যাগ, এটা তো আর কারো নাই, এটা তো মানতে হবে, তাই না। 2008 সালে তো ওনারা ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতো 111 সরকারের কাছ থেকে, তাই না। তো এখন সমালোচনা অনেকেই করে, তারেক রহমান যখন ওই যে কেউ বলে যে আপনি তো পালাই গেছিলেন লন্ডন, বিশ্বাস করবেন না আমার তখন মাথার ভিতরে আগুন জ্বলে যে এই কথা কিভাবে বলে একটা মানুষ মৃত্যু শয্যায়, সরকারের 4টা মেডিকেল বোর্ড সুপারিশ করলো, তখন সুপারিশ করার পরে তাকে জীবন বাঁচানো, আমার ইউটিউবে দেখবেন এই প্রতিবেদনটা আছে, যে সুন্দর করে দেখেন ওই সময় কি যন্ত্রণা কাতর, তিনি নড়াচড়া করতে পারছেন না। মেডিকেল বোর্ড ডাক্তাররা মিডিয়াকে ডেকে বাধ্য হয়ে বলছে যে আপনাদের ডাকলাম, পরে একটা ক্ষতি হয়ে গেল যেন আমাদের দোষ দিতে না পারেন। সেই বাস্তবতায় হাইকোর্ট থেকে সব মামলায় জামিন নিয়ে অনুমতি নিয়ে তারপরে উনি লন্ডনে গেলেন জীবন বাঁচানোর জন্য। মুসলেকা বলতে কি, এয়ারপোর্টে যখন যাওয়ার সময়, ওই সময় নর্মালি এটা খুব স্বাভাবিক, তখন ডাক্তার যারা ছিলেন তারা এটা আমরা সব জানি, এগুলো এভিডেন্স সহ, যেগুলো আওয়ামী লীগ কখনো বলতো না, জামাতের লোকজন সেগুলো বলে বাজার গরম করে, দুদিন পরে কিন্তু আবার বলে না। তখন আপনার নেতারা কি বুঝেন না, কর্মী সমর্থকরা বুঝেন না যে একজন নেতা একটা কথা বললো, হ্যাঁ সে হুট করে ঘুরে যায় বা চুপ হয়ে যায়, তার মানে আগেরটা মিথ্যা বলছে, তাই না, রাজনৈতিক উদ্দেশ্যে বলছে। এবং আপনারা যদি কোনোদিন জানেন, যে আজকে বলি যারা দেখতেছেন এই মুহূর্তে লাইভটা, অল্প কয়েকজন যারা, আমি জাস্ট এমনি ব্যাপারগুলো আমি নিজে একটু রেওয়াজ করার জন্য আর কি বলতেছি, বিরক্ত হন না, হ্যাঁ, বাট ইনফরমেশন সবগুলোই। সেটা হলো যে যারা ওই যে বলে এরকম, দেখবেন কিছু কিছু বিষয় থাকে, এই যে আমাদের যারা নেতারা দেখবেন যে বেশি একজন বিএনপির বিরুদ্ধে যখন বেশি বলে, যারা একসময় হাসতে সার্জিস্টরা বলতো না, খুব এই সেই করে ফেলবে, এই করবে, হ্যাঁ কত কিছু বলছে, এটা না হলে এটা হবে না, এটা না হলে নির্বাচন হবে না, এটা না হলে ওইটা হবে না, কত কিছু যে হবে না বলছে, কোনোটা কি স্থির আছে, তারা কোনোটা কিন্তু স্থির নাই। কিন্তু বিএনপিকে যারা গালিগালাজ করছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যারা গালিগালাজ করছেন ভোটের জন্য, হ্যাঁ ভোট নির্বাচন করে উনি, জামাতের লোকজন যেভাবে করে বলছে, এখন তো সবাই ভোটের দিকে যাচ্ছে। কিন্তু একটা ওনারা কিন্তু সেই 5 আগস্ট তারেক রহমান প্রথম বক্তব্যে কিন্তু বলেছেন যে শিগগিরই একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করার জন্য সকল রাজনৈতিক দলগুলো আমরা সহযোগিতা করব, 5 আগস্টে কিন্তু তারেক রহমান বলছেন। তো ভোটের জায়গায় কিন্তু বিএনপি কিন্তু একবারও এদিকে ওইদিকে যায় নাই। ভোট হবে, ভোট মানে নিরপেক্ষ ভোট দিয়ে যে সরকার গঠন করবে সে ক্ষমতা তার কাছে যাবে। কোন সময় কি শুনছেন এর বাইরে কোনো কিছু বলছে? আবার যে হেডম টিরম মানুষ বলে সন্ত্রাসী হয়ে গেছে, ফ্যাসিস্ট হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়েছে,
ভাই যেইভাবে আমাদের ভাই বন্ধুরা তারেক রহমানের নিয়ে যেসব ভাষা ব্যবহার করে, বিশ্বাস করবেন না, খালি তো মানে কিভাবে সে সহ্য করে ছাত্র দলের যুব দলের বলা পায় না, আমি বুঝি না। এই সহ্যের কারণেই বিবেকবান মানুষ যারা একটু মুরব্বী ভদ্র, হ্যাঁ, যাদের সন্তানদের নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে যাদের চিন্তা আছে, তারা কিন্তু এই কারণে বিএনপিকে পছন্দ করে। তারা এই কারণে কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করতো না, জামাত ইসলামকে কেউ পছন্দ করবে না এই কারণে। বক্তব্য শুনবেন নেতাদের, তারেক রহমান যেই ভাষা বলে, মানে এগুলো কি কোনো রাজনীতির ভাষা? এবং মিথ্যা, কিন্তু এগুলো কিন্তু মিথ্যা। এই যে দুর্নীতি বলে, হাওয়া ভবন বলে, খাম্বা বলে, অমুক তমুক বলে, শেখ হাসিনার মুখে শুনছেন কখনো? বলেন নাই, শুনেন নাই, কিন্তু এরা বলতেছে। তার মানে আবার কদিন পরে কিন্তু নাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে রাজনীতির অপকৌশল। এই কারণেই ধরেন ওই যে আওয়ামী লীগ বিএনপির একটা পার্থক্য করতো মানুষ, যে কেন করতো। এখন তো জামাত ইসলাম ধরেন নতুন প্রতিপক্ষ হয়েছেন, আমি তো যদি চিন্তা করতেন আগে এখন যে আবার বলি, ধরেন আল্লাহ না করে কালকে যদি আওয়ামী লীগ হঠাৎ করে দেখলে চলে আসলেন সবাই দুই করে, পরে সব দেখবেন যে মিরাজ ভাইয়ের কাছে আসবেন যে ভাই আপনি একটু তারেক রহমানের পক্ষে কথা কোন, আমরা তো তারেক রহমানের লোক, আমরা তো একসাথে আছি সব, আপনার ছাড়া তার কেউ কবে না। কারণ আমি ওই সময় কইতে পারবো, সমস্যা নেই। আগে তো নিষিদ্ধ ছিল তারেক রহমানের বক্তব্য বিবৃতি সব প্রচার করা নিষিদ্ধ ছিল, ওইটা তো মানে আলাদা হিসাব। বাট নিষিদ্ধ না থাকলে তো সেটা অন্তত এইটুকু তো আপনাদের কাছে সেই আস্থার জায়গাটুকু আছে। তো এটা আর কি বললাম, যে মেডিকেল কলেজ নিয়ে যেটা বলতেছিলাম, আমির জামাত বললেন সব জায়গায় মেডিকেল কলেজ করবেন। তারেক রহমান কি বললেন যে নির্বাচনে উনি তখন কিন্তু আমির জামাতের কথার আগে তারেক রহমান বলছিলেন, মানে ওনার অভিজ্ঞতা, ওই যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাটা কেন লাগে সেটা হলো যে আমির জামাত ওটা বলছে। তারেক রহমান কি বললেন যে নির্বাচনের আগে আমরা কি করি, অনেকেই জোশের ঠালায় বলে ফেলবো যে আমরা এত বেড থেকে এত বেডে করে ফেলবো, এত বেডে উন্নতি করে ফেলবো, কিন্তু এটা জোশের ঠালায় অনেকে বলে ফেলবেন, কিন্তু বলা খুব সহজ, বাট ভেরি ভেরি ডিফিকাল্ট টু ডু। এটা কিন্তু লন্ডনের শেষ বক্তব্য, এই বক্তব্যটা শুনবেন, আমার ইউটিউবে দেখবেন আছে, ওইখানে তারেক রহমানের পরিকল্পনা নামে যে প্লে লিস্ট আছে ওইখানে গেলে দেখবেন। এটা অসাধারণ ওনার এই ইয়েটা। একটা মেয়ে দেখলাম এখানে কমেন্ট করছিল আমার ফেসবুকে, একবার মেয়ে বলতে ও প্রাইভেট ইউনিভার্সিটিতে পরে কোথায় যেন লিখছিল যে মনে হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো লেকচারার মনে হয় যে লেকচার দিচ্ছেন, ওনার কথা। হ্যাঁ, আবার দেখবেন যে আমাদের ফরিদপুরে যায় কিন্তু বলছে যে এই ডস দিছে, হ্যাঁ, দুষ্টামি করছে, ওই যে সয়াবিন কি হয় না কি হয়, গম হয়, আপনার বেডে ট্রল করে সয়াবিন টুকু রেখে দিচ্ছেন। উনি কিন্তু জিজ্ঞেস করছেন, নেতাদেরকে জিজ্ঞেস করছেন, কিন্তু হ্যাঁ, বাট এটা নিয়ে দেখছে অনেকে ট্রল করতেছেন। সহজ, এটা সমালোচনা করা সহজ আসলে। আমরা গঠনমূলক সমালোচনা করলে ভালো। ঢাকা 4 আসনে ভোটার হচ্ছে জনতার মিডিয়া। ঢাকা 4 হলো কোনটা জানো, ওই নবী না ওকে, জামাত এলো, জামাত এমন ব্যক্তি, আচ্ছা কি চলে গেল কমেন্টারে, ওমর ফারুক ভাই লিখে জামাতা এমনও ব্যক্তি দেশের বাইরে থাকাকালীন অবস্থায় ফেরত আসছে, তার বিচার সম্পন্ন করার জন্য তাও দেশ ত্যাগ করে পালিয়ে যায় নাই। আমাদের নেতা কেন চলে গেল মুচিলেকা দিয়া। আচ্ছা দেখেন, এই ব্যাপারটা আমি খেয়াল করছি। আচ্ছা কয়দিন আগে বুঝছি আমি আপনার এই কথাটা হলো, জামায়াত ইসলামের আমির এবং নেতৃবৃন্দ বারবার বলেন, সজীব ওয়াজেদ জয় 2014-15 সালে একটা বক্তব্য দিয়েছিলেন, আমার কাছে আছে ওইটা আর্কাইভে। উনি বলছিলেন যে অপপ্রচার বা মিথ্যা বারবার বললে সেটা একসময় সত্যি মনে হয়। দেখেন এই যে যেই ভাইটা বললেন না, ভাইটা আপনি ফারুক ভাই, আচ্ছা দাঁড়ান ফারুক ভাই, আমি আপনাকে মনের সরি ভাই, আমি আপনার সাথে আছি সৌদি আরব থেকে 14 বছর ধরে সৌদি আরবে আছি, বিভিন্ন মন্ত্রণালয়, শ্রমিক মন্ত্রণালয়, লেবার মন্ত্রণালয়, বিভিন্ন। আচ্ছা ভাই থ্যাংক ইউ, আমি পরে কমেন্টগুলো দেখবো। যাকে যেটা বলতেছিলাম ওই দেখেন বলে ফেলেন, আমি এই যুক্তিটা দিলাম যে তারপর আপনাদের সময় বিশ্বাস হয় না, ওই নেতারা বলে দিচ্ছেন। আমি এটা নিয়ে আমার একটা প্রতিবেদন আছে, ওটা দেখেন তো ভাই, আপনি যদি মানুষ হয়ে থাকেন, তারা কেমন কোন প্রেক্ষাপটে কোন বাস্তবতায় বিদেশে ওনাকে দেশ থেকে যাইতে হয়েছে বা ওনাকে বিদেশে পাঠানো হয়েছিল, এটা দেখেন। হ্যাঁ, নেতারা বলে আপনারা বইলা ফেলেন। আচ্ছা ধরেন পলাইয়ে গেছিল, এবার বলি আপনার মতো করে জবাব দিই। হ্যাঁ ভাই, আপনি অন্য জামাতের বন্ধুরা মাইন্ড করেন না ভাই, আপনি যেটা বলছেন না যে আপনার নেতারা পলায় নাই করছে, জুলাই গণ অভ্যুত্থানে আপনার নেতারা কোথায় ছিল বলেন? এত দেশে নাকি ওনারা এই করছে সেই করছে, একটা বক্তব্য বিবৃতি দেখেন তো। এখন তো জুলাইয়ের পুরো মালিকানা নিয়ে নিছেন আপনারা, তারেক রহমানের 9টা বক্তব্য আছে দেখেন। হ্যাঁ, আপনার জবাব হলো আপনাদের মতো করে দেওয়া লাগে, নাহলে হবে না। একটা প্রমাণ জামাতের দেখেন তো কেউ। আমি তারেক রহমানের 9টা বক্তব্য দেখাবো জুলাই আগস্টে, এবং মিলিয়ন মিলিয়ন মানুষ সেই বক্তব্যগুলো দেখছিল ওনার, এবং ছাত্রদল যুব দলের। আমার ডকুমেন্টারি আছে, এই ফেসবুক পেজে ঢোকেন, পিন করা আছে দেখেন, 31 মিনিট একটা ডকুমেন্টারি।
আপনাদের জন্য তারেক রহমানের ভদ্র কথাবার্তা চলবে না, আপনাদের হলো মুগুর দিতে হবে যারা এই মিথ্যা বলেন না। আরে ভণ্ডরা বেটা, তোরা যদি দেশে থাকস কোথায় ছিলি দেখা, এমনি যদি না বলতো তাহলে আপনাদের সুবিধা হইতো, ওনারা তো এমনি বলে না, এটা হলো সমস্যা। পিনাকি বলছিল না ইউনূস স্যারের 5 বছর চাই, মনে আছে? সবাই তো ল্যাংটা লাফাইছিলেন তখন, কই এখন? সাংবাদিক যখন সাংঘাতিক হয়ে যায়, যে বলেন যে না জামাতের মুনাফেকি, শোনেন সব মিডিয়া সব কিছু দখল করতে পারছে, মিরাজ হোসেন গাজী তো পারেন নাই, হ্যাঁ? এই জন্যই সাংবাদিক সাংঘাতিক। আমি তো কিসের সাংবাদিক, এই বেটা একবারে তো করে গালাগালি করতে পারে। এখন তো তুই বেটা মেলা গালি কমেন্ট করস ফালতু মালতু বেটা, কলিজা বেশি সাহস হয়ে গেছে না? দাড়ি টুপি লাগাইছিস সারা বেয়াদব জানোয়ার কোথাকার, দাড়ি টুপি মাথায় বাচ্চার ছবি সহ সারা ভণ্ড, আবার তুই উল্টা পাল্টা গালি গালাজ করস। তোকে কোন বেড়া ইসলাম ধর্ম নিয়ে তোকে কে করছে রাজনীতি করতে? ভাই বেড়া ইসলাম ধর্ম কোন গালি গালাজ করে রে বেড়া? আমি তো তোর মতো জামাত ইসলামিয়া, কিন্তু আমি তো গালি গালাজ করি তোর মতো, তা তো করি, এত গালি গালাজ করস আমার শালার ভণ্ড মুনাফেক বাটপার বেঈমান। তোর জন্য আছে তোর জামাতের এই যে এখন যায় 10 আর কালকের দিন আছে না, কয়টা রিপোর্ট করে তোর জন্য শালা বাটল ভণ্ড কোথাকার। তোকে এত বুঝাইতেছি বেটা, এই বেটা তোকে লাইথানো টাইম আছে কারো বেটা? শালার বিয়াদব মূর্খ জানোয়ার গুলা ভণ্ডামি করস বেটা, আল্লাহ খোদার নাম নিয়ে আবার টুপি মা লাগাইছস বেটা, দাড়ি টুপি লাগায় উল্টা পাল্টা কমেন্ট করস তোরা। তোকে হলো ডাইরেক্ট ধরে ধরে একটা করে মামলা করা উচিত, তাহলে ইমিগ্রেশনে বইলে বান্ডা ধরে তোকে ঝুলানো উচিত, তাহলে বিদেশের দূতাবাসগুলোতে বলা উচিত। তোরা কি মনে করছ মানে আমি এখানে আসছি? আরে বেটা সাংবাদিকতা বেটা, মিরাজ হোসেন গাজী এই ঢাকা শহরে বসে এই যে ওপেন তো কথা বলি না, তোরা সবাই মুনাফিকগিরি করাইতে পারছো, মিরাজ হোসেন গাজীরা কিনতে পারছো মাথা। আমি তো বাংলাদেশের নিউজ বিভাগে নাই, তোরা জানোস না? ছেড়ে দিছি তো বেটা তোর জন্য। আমি তো মুনাফিকি করতে পারি না, তো আমি তো গুপ্ত হইতে পারবো না বেটা, আমার সেই হ্যাডম আছে বেটা। আমি এই জন্য তারেক রহমানের এই এত প্রতিকূল জামাত তো এখন সব জায়গায় তোকে তো মাফিয়া, তোরা তোকে সব জায়গায় দখল করছো গুপ্ত ভাবে। আমি তো বেটা, আমি তো সেই নৈতিকতা তোমার আছে, এই যে আমি এটা বলতে পারি, সাহস আছে আমার বেটা। সাংবাদিকতাকে আমি চাকরির জন্য করতেছি না, ফকিন্নির জন্য করতেছি বেটা? আমি কি ফকিন্নির জন্য সাংবাদিকতা করতেছি? তাহলে তো আমি তো জামাতের মেলা অফার আমার কাছে গেছে, আমার বাড়ি পর্যন্ত বেটা লোক পাঠাচ্ছে বেটা। আমি বাংলাদেশের নিউজ বিভাগ ছাড়িয়ে দিয়ে চলে আসছি বেটা, জানো সেগুলো তোকে বলি নাই তাই? বাংলাদেশের সাংবাদিকতার নিউজ বিভাগ থেকে আমি চলে আসছি বেটা, আজকে 22 তারিখের পর থেকে আমি যাই না এইসব মুনাফিকের কারণে বেটা। তোরা সব জায়গায় গুপ্ত ভাবে দখল করেছ, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া, বেশিরভাগ মিডিয়া তোরা দখল করছিস বলে আজকে তোদের এরকম না। তোদের অপকর্ম যদি আমি খালি যদি জামাতের বিরুদ্ধে বলতে থাকি, আমি মানে তথ্যপত্র দিয়ে, তোরা ল্যাংটা হয়ে যাবে একদিনে বেটা, একদিনে ল্যাংটা হয়ে যাবি। এই বললাম তো যে কটা মুনাফিক গুলা কোথাকার। তোরা একজন লোকের নাই তোরা মানে গালি গালাজ করা, আরে বেটা কি লেখে কি কমেন্ট করে ভণ্ড গুলা, সবগুলা যদি ধরে এখন যদি লোকাল থানায় যদি কমপ্লেন করা হয়, তারপর কে থাকবে? তোর দল কি তোর পাশে আসবে? এই যে বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে দিছে, পাশে আইছে কোনোদিন? জানোয়ার গুলা কোথাকার। এই যে তোরা গালাগালি করস কর, আমি তো দালাল তো বলছি, এই গালাগালি করবি তোরা, এই যে লাইভে মানুষ দেখতেছে না, কতদিন গালাগালি করতে পারস দেখি কতদিন করতে পারস, করবি, হ্যাঁ প্রচুর গালাগালি করবি, সবসময় গালাগালি করবি, গালাগালি করতে তোদের ভোট বাড়বে তো। আর আজকে যে বললাম, এই যে আজকে এখন আল্লাহ যদি বাসা বন্ধ ঢুকায়, বাসায় ঢুকে রাতে 2টা প্রতিবেদন দেবো তোকে, জামাতের গোষ্ঠী কিলায় একবার 2টা তোদের জন্য খালি। আজকে যেটা একটা দেখিস মহিলাদেরকে নিয়ে কোরআন খোদা নিয়ে কি ভণ্ডামি করতেছে, তোরা তো এগুলো বুঝতেছিস না, এগুলো তো বুঝতেছিস না কি, এটা তো আর কেউ নাই, আমি তো সেই মাল, এটা মনে রাখিস। জুলাই গণঅভ্যুত্থানের একমাত্র ডকুমেন্টারি একমাত্র দলিল কিন্তু বিএনপি ছাত্র দলের ভূমিকা কিন্তু আমি করছি, এটা কিন্তু বুঝতে হবে তোদের। এই যে আবার বললাম 18 জুলাই শুধু একমাত্র জামাত ইসলামের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছিল, একটা ভিডিও বার্তা, আর জামাত ইসলামের কোনো ভূমিকা নাই জুলাই গণঅভ্যুত্থানে, দলীয় ভাবে কোনো ভূমিকা নাই, কোনো দলিল পত্র কোনো এভিডেন্স নাই, দেখাতে পারবি না। এই যে বললাম এখন মানুষ শুনলো, এখন সবাই চেক করবে। জামাত ইসলামের যেই লোক আপনাদের কাছে জুলাই বলে ই করবে, ভোট চাইতে যাবে বা বলবে, ডাইরেক্ট বলবে যে আপনাদের আমির বা এই যে নেতা জুলাই গণঅভ্যুত্থানে একটা ভূমিকা দেখান, একটা প্রমাণ দেখান, উনি কি ভূমিকা রাখছে, কি বক্তব্য দিচ্ছে, কি প্রমাণ আছে। ভাগ্য ভালো খালি তারেক রহমানের ভদ্র রাজনীতি, উনি নিজের ক্রেডিট নিজের নেয় না তাই। আর মিডিয়াগুলো দখল করে ফেলতে পারছে জামাত ইসলাম গুপ্তভাবে অনেক আগের থেকে, দীর্ঘ বছর ধরে। যারা আওয়ামী লীগ চিনতাম, বিএনপি চিনতাম, আরে সারা সেদিকে এখন জামাত হয়ে গেছে, তা গুপ্ত প্রকাশ্যে কয় না। আমি যেমন প্রকাশ্যে কই, আমি সবাই কইতেছি, আবার এটাও বলতেছি আমি নিরপেক্ষতার জায়গায়, পেশাদারিত্বের জায়গায় আমার কাছে কেউ নাই। আমি কয়দিন আগে জামাতের আমিরের রিপোর্ট বানাইছি, কয়দিন আগে যে কি বলে সাংবাদিকতা স্থগিত করার আগে শেষ রিপোর্টটা আমার জামাতের আমিরের প্যাকেজ রিপোর্ট বানাইছি, কি সুন্দর করে বানাইছি বেটা আমি। কিন্তু
অবাক কাণ্ড যে এই একটা জায়গায় দেখলাম ইতিহাসে এক সময় এগুলোর জন্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনার চেয়ে বড় গুন্ডা, বড় ক্ষমতাধর কেউ ছিল না রে ভাই, কেউ ছিল না। ঠিক আছে, হ্যাঁ ওই যে কুমিল্লা যেটা বলছি যে ভাই একজন বোধহয় কমেন্ট করছিলেন, ওনাকে কিন্তু বহিষ্কার করছে কিন্তু বিএনপি, মঞ্জুর আছে, হ্যাঁ ওনাকে কিন্তু দেখেন আংশিক, তাও কিন্তু উনি কিন্তু সরাসরি ভোটারদের উদ্দেশ্যেই করে, উনি শব্দগুলো ওনার খারাপ ছিল, জ্বালায় পোড়ায় দেওয়া, কিন্তু উনি কিন্তু ওইখানে ওনার দলের যারা বেইমানি করবে বা ওই অন্য দলে ভোট দেবে তাদের উদ্দেশ্যে পুরো বক্তব্যটা আমি একটু আগে দেখলাম। কিন্তু ওই লাস্টে অল্প একটু যত মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা অন্য মিডিয়া অল্প একটু যেটুকু হয়তো মানুষের কাছে শুনতে ভালো লাগে, দল কিন্তু বহিষ্কার করছে বিএনপি কিন্তু সঙ্গে। আমি বলছিলাম, আমি মাত্র ঈশ্বর থেকে আসলাম, ওইটা নিয়ে শুরু করছিলাম লাইভটা আর কি, অনেকক্ষণ কথা কইতেছি। আমার ওই দু একজন ভাই আছে তাদেরকে আমি চিনি নিয়মিত, পজিটিভ মাইন্ডের, ওনারা নীরবে শুনে খালি একটু একটু কমেন্ট করে, ওনাদের জন্য আমি বকবক করতেছিলাম। আর আজকে একটু যে পোস্টারগুলো দেখলাম আর কি, হ্যাঁ তারেক রহমানের নির্বাচনী এলাকায় ওনার পোস্টারটা আমি কখনো এই একটা পোস্টার নিয়ে আসছিলাম তুমি, আরে লিফলেট, এই যে এটা কিন্তু একটা ব্যাপার বুঝছেন, কারণ হলো এটা কিন্তু তারেক রহমান উনি 2001 সালে নির্বাচন পরিচালনার অনেক বড় ভূমিকা ছিল, কিন্তু তখন তো উনি ক্যান্ডিডেট ছিলেন না, এবার কিন্তু উনি প্রথম ক্যান্ডিডেট ধানের শীষে তারেক রহমানের। সো এই জন্য একটু ওইখানে দেখতে গেছিলাম, হ্যাঁ। আর আমিরে জামাত এর আগে ধানের শীষে নির্বাচন করছেন, ওটা তো আমি দেখছি, ঠিক আছে, যে কারণে আর ওইটা মানে নতুন করে দেখা নাকি, তারেক রহমানটা নতুন এবার। ওকে ভাই, যারা গালিগালাজ করতেছেন তাদের উদ্দেশ্যে রাতে দুইটা প্রতিবেদন পাবেন, ঠিক আছে। আমি এটা হলো আমার রিপ্লাই, আমি তো আর আপনাদের মধ্যে গালিগালাজ করতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। রিপ্লাইটা জন্য অপেক্ষা, দুইটা প্রতিবেদন রাত জাগলে দেখতে পারবেন মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল অথবা আমার মিরাজ হোসেন গাজী ফেসবুক পেজ এবং MHG লাইভ ফেসবুক পেজে। আর যারা হচ্ছে মানে জাতীয়তাবাদী, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করেন, তারা আপনারা এই করবেন, কি বলে ওই যে এই এখন থেকে নিয়মিত থাকবেন, কাল পরশু এই 2 দিন, হ্যাঁ, কারণ নানা রকম অপতৎপরতা, গুজব মুজব আগডুম থাকবে, তো সেক্ষেত্রে একটু আমি চেষ্টা করবো একটু আসল তথ্যগুলো দেওয়া যায়। তবে অনুরোধ হলো যে ওই কেউ ঝাঁপায় পড়া যাবে না, ফেসবুকে কিছু একটা দেখলে ঝাঁপায় পড়বেন না, তাহলে হচ্ছে যে সমস্যা। ওকে, আল্লাহ হাফেজ। যারা গালিগালাজ করেন তারা অপেক্ষা করেন, তাদের জন্য 2টা প্রতিবেদন দিব রাতে, হ্যাঁ। আল্লাহ হাফেজ। এবং একেবারে আজকে দিব হলো কার্ডটা দিব, আচ্ছা একটা দিব হচ্ছে ছাত্র শিবিরের আমাদের সিব্বাতুল্লাহ, তার একটা ওই কি বলো 2-3টা মিথ্যা কথা বলছে তারেক রহমানকে নিয়ে, ওইটা নিয়ে একটা দেখাবো, হ্যাঁ রাতে। আপনারা যারা গালিগালাজ করছেন তাদের জন্য, যারা গালিগালাজ করবেন এরকম একটা করে রিপোর্ট দিয়ে সেটা হচ্ছে যে রিপ্লাইটা তাদের হবে, আর গালিগালাজ না করবেন দেখবেন যে পজিটিভ হবে। ওকে, আল্লাহ হাফেজ। ফেসবুকে ওই যে